আজ প্রথমবার আমি বাড়িতে কোনো মিষ্টি বানানোর ট্রাই করলাম। আর প্রথমবার ট্রাই করেই যে সেটা ঠিকঠাক হয়েও যাবে তার একদমই আশা ছিল না আমার। বাট মিষ্টিগুলো একদম ঠিকঠাক হয়েছিল জানেন। হাই, আমি সহেলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শনিবার আর এখন ঘড়িতে বাজছিল এই 12টা মতো। তো দেখে তো বুঝতেই পারছেন যে দুপুর দুপুর আমরা বেরিয়েছি একটু বাইরে। কিছুদিন আগে টুকুস টিনটিনের স্কুল থেকে জানিয়েছিল যে আজ বাচ্চাদের একটা মাল্টি কালচারাল ইভেন্ট আছে, ওই ইভেন্টটাতে চাইলে আমরা যেতে পারি। ইনভাইটেশনটা পেয়ে তখন ভেবেছিলাম যাব, বাট আজ সকাল থেকে উঠে একদমই ভুলে গেছি যে আজই ইভেন্টটা আছে। আর যখন মনে পড়লো তখন প্রায় 11টা বেজে গিয়েছে, আর এদিকে ইভেন্টটাও ছিল 11টা থেকে 2টো অবধি। তাই যত তাড়াতাড়ি সম্ভব টুকুস টিনটিনকে রেডি করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যদিও খুব বেশি দূরে না, তাও 15 মিনিটের রাস্তা হবে। আরে দেখুন, আমরা পৌঁছেও গিয়েছি। ইভেন্টটি তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল, আমরা একদম মাঝেই পৌঁছেছি। অ্যাকচুয়ালি এটি যেহেতু মাল্টি কালচারাল ইভেন্ট, সেই কারণে এখানে বিভিন্ন কান্ট্রির যে ট্র্যাডিশনাল ডান্সগুলো হয় সেগুলোকে রিপ্রেজেন্ট করেছে এরা। এই ডান্স গ্রুপটা রিপ্রেজেন্ট করছিল আর্মেনিয়ার কালচারকে। কত ছোট ছোট বাচ্চারা ডান্স করছিল দেখুন। আর জানেন, আমি কিন্তু এক্সপেক্টই করিনি যে টুকুস টিনটিন এখানে এসে এতটা এনজয় করবে, বাট দেখলাম ওরাও কিন্তু বেশ এনজয় করছিল ইভেন্টটি। আমি তো ভেবেছিলাম ওরা হয়তো দেখতেই দেবে না, কিছুক্ষণ বসেই চলে আসবো, কিন্তু ওরা বেশ কোঅপারেট করেছে। আর এই ডান্স গ্রুপটি ছিল চায়না থেকে, এটি চাইনিজ কালচারকে রিপ্রেজেন্ট করছিল। এই ডান্সটি দেখে বাচ্চাগুলো ভীষণ মজা পাচ্ছিল জানেন তো। এই ধরনের মুখোশ নিয়ে ডান্স ওরাও বেশ প্রথমবারই দেখছিল, আর বেশ ভালোও লাগছিল। আর এই ডান্স গ্রুপটি ছিল ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করে ভরতনাট্যম, বাট এটি একটি ম্যাশআপ করেছিল ওরা, ভরতনাট্যম আর ওয়েস্টার্নের ম্যাশআপ। এত ছোট ছোট বাচ্চাগুলো এই ম্যাশআপগুলো করছিল, এত ভালো লাগছিল দেখতে। এই ডান্স গ্রুপটি রিপ্রেজেন্ট করছিল ইন্ডিয়াকে, বাট ইন্ডিয়াতে তো আর এক ধরনের ডান্স হয় না, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের কালচার আছে, তাই ওরা কিন্তু ওটাই কভার করার চেষ্টা করেছিল। এখানে পাঞ্জাবের ডান্সও দেখানো হয়েছিল, গুজরাটের গরবাও দেখানো হয়েছিল, তার সাথে ওরা ভারতনাট্যমকেও রিপ্রেজেন্ট করেছিল আর মহারাষ্ট্রকেও। Of India. First, the powerful and rhythmic Bhangra from Punjab. Now, the bold and expressive Gravani from Maharashtra. Now, the timeless and elegant Bharatanatyam from Tamil Nadu. তার সাথে এই ডান্স গ্রুপটি রিপ্রেজেন্ট করছিল ল্যাটিন আমেরিকাকে। আর এই ডান্স গ্রুপটি ছিল কার্জিস্তান থেকে। এই কান্ট্রির নাম আমি প্রথমবার শুনলাম জানেন। বাট এদের ট্র্যাডিশনাল ড্রেসগুলো এত সুন্দর দেখতে লাগছিল। তো
বেশিক্ষণ থাকিনি, বেশ কয়েকটা গ্রুপের পারফরমেন্স দেখার পরেই আমরা বেরিয়ে এসেছি। এখন প্রায় 1:30 মতো বাজে, এবার আমরা বাড়ি ফিরছি। আসলে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি তাই টুকুস টিনটিনের লাঞ্চও হয়নি, ওদেরকে বাড়ি ফিরিয়ে লাঞ্চ করাবো। ওদের লাঞ্চ হলে তারপরে আমরাও লাঞ্চ করতে পারবো। বাড়ি ফিরতে ফিরতে দেখলাম ওই ছোট্ট ভ্যানটিকে। ওই ভ্যানটি অ্যাকচুয়ালি পোস্ট অফিসের, সবার বাড়িতে বাড়িতে চিঠি ড্রপ করতে করতে যাচ্ছিল। তো এবার আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরে বেশ অনেক কটা কাজ আছে, লাঞ্চ টাঞ্চ তো হয়নি, সেগুলো তো করতেই হবে। তার সাথে আমি আজ বাড়ি ফিরে একটু রসমালাই বানাবো। অ্যাকচুয়ালি আমরা এখনও এখানে হোলি সেলিব্রেট করিনি, তাই আগামীকাল আমাদের এক বন্ধুর বাড়িতে হোলির সেলিব্রেশন আছে, আর সেখানকার জন্যই একটু রসমালাই বানাবো বাড়িতেই। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, টুকুস টিনটিনের লাঞ্চ অলরেডি হয়ে গিয়েছে, আর আমি সাথে সাথে শুরু করে দিয়েছি আমার রসমালাইয়ের প্রিপারেশন। মানে টুকুসকে দেখুন শুয়ে শুয়ে ফ্রিজে রং করছে। তো কড়াইতে দুধ চাপিয়ে দিয়েছি, দুধটাকে গরম হতে দেব, আর পাশে নিয়ে নিয়েছি একটু ভিনিগার। আর এই মেয়েকে দেখুন শুয়ে শুয়ে রং করে হলো না, এবার এসছে চামচ নিয়ে খেলতে। করিস কেন বলতো তুই? নে, আরে দিলাম তো, কি নিবি? হ্যাঁ? এতগুলো কি হবে? একটা 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 না, পার্পল স্কুপ নিয়েছো, এবার যাও। আবার ব্ল্যাক কিছু নেই, এখান থেকে যাও, এবার বাবার কাছে যাবি বলছিলি, যা। কি চাই? স্পুন চাই তো, স্পুন দিলাম তো, ওই তো নিচে পড়ে আছে, দেখ এখানে পড়ে আছে, নিয়ে নে, যা এবার যা বাবার কাছে যা। দেখেছেন সারাদিন বাবা বাবা করবে, কিন্তু যখনই আমি রান্নাঘরে আসবো কিছু রান্না বান্না করতে, তখন ও পেছনে পেছনে চলে আসবে, ওই রান্নাঘরের নিচটাতে বসেই খেলবে। তো যাই হোক, আমি এখন ওয়েট করছিলাম দুধটাতে যতক্ষণ না একটু ফুট আসে। আর এই দেখুন দুধটাতে মোটামুটি ফুট চলে এসছে। এবার আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। ভিনিগারটাকে একটু জল দিয়ে ডাইলেটেড করে রেখেছিলাম। ভিনিগারটা দেওয়ার সাথে সাথে দেখুন দুধটা অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। নর্মালি যখন ছানা খাওয়ার জন্য বা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ছানা কাটি, আমি তখন লেবুর রস দিয়েই ছানাটা কাটি, তাতে লেবুর বেশ সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। বাট যেহেতু এটাতে মিষ্টি বানাবো সেই কারণে এটা ভিনিগার দিয়ে কাটলাম, যাতে লেবুর গন্ধটা না থাকে। আরে দেখুন ছানাটা কি সুন্দর কেটে গেছে, পুরো ছানাটা কেটে একদম সবুজ জলটা বেরিয়ে গেছে দেখুন। এবার একটা পাতলা মসলিন কাপড়ে ছানাটাকে ছেঁকে নেব। যেহেতু অনেক বড় কড়াইতে অনেকটা দুধের ছানা কেটেছি, তাই এতটা বড় কড়াইকে আমি ঢালতেই পারছিলাম না, সেই কারণে এই কাজটির জন্য সানিকে ডাকতে হলো। ওরও করতে বেশ অসুবিধাই হচ্ছিল, বাট তবু আমার থেকে তো বেটারই পারছিল। তো এই যে পুরো ছানাটাকে এবার একটা মসলিন কাপড়ে ঢেলে এটিকে আমি একটু ঠান্ডা করে নেব। আমার এখানে ট্যাপে সবসময় গরম জল ঠান্ডা জল সবই পাওয়া যায়। এই যে জলটি আমি দিচ্ছি এটা ট্যাপের একদম কনকনে ঠান্ডা জলটা। এইভাবে ভালোভাবে ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। তো ছানা থেকে জলটা যতক্ষণ ঝরছে ততক্ষণে আমি এবার রসমালাইয়ের দুধটা বানিয়ে নেব। তার জন্য দেখুন 3 ধরনের বাদাম কেটে রেখেছি, একটু আমন্ড, পিস্তা আর কাজু বাদাম, আর তার সাথে একটু কেশর নিয়েছি। আর এদিকে এই বুড়িকে দেখেছেন, এতক্ষণ বাবার কাছে ছিল, কিন্তু এখন এবার আবার মার কাছেই আসতে হবে, আর ও রান্নাও করবে আমার সাথে। আমরা রসমালাইয়ের রস বানাচ্ছি। ব্যাস এবার রেখে দাও, এবার রেখে দাও। এই তো বানিয়েছো তো, তুমি কত সুন্দর বানালে, দেখলে না? দেখেছেন আমার সাথে ও রান্না করবে। তো অনেকক্ষণ থেকেই বেশ দুধটাকে গরম করছিলাম, দুধটা একটুখানি কমেও এসছে। এই পর্যায়ে আমি একটু বাদামগুলো দিয়ে নিচ্ছি। ওই যে আমন্ড, কাজু আর পিস্তা সমস্ত বাদামগুলোই একটু একটু করে দিয়ে দুধটাকে আবার ফোটাবো। এই সময় বাদামগুলো দিয়ে যদি দুধটাকে ফোটানো হয় তাহলে এর টেস্টটা অনেক বেটার আসে। তো সমস্ত বাদামগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেশর ভেজানো জলটা। কেশরটাকে আমি একটু উষুম গরম জলে বেশ 10-15 মিনিটের উপরে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর এই বুড়ি কিছুতেই আমার কাছ থেকে যাবে না। তাহলে কালকে ভালো ভালো খাবার খাবে কি করে? আচ্ছা একটুখানি বাবার সাথে খা। তো ওকে তো কোনো রকমে পাঠালাম, যাই হোক বাবার কাছে, অনেক বোঝানোর পরে যাই হোক গেল। আর এদিকে আমার রসমালাইয়ের রসটা প্রায় রেডি হয়েই গিয়েছে।
আর এতে কিন্তু বেশ অনেকটা আমি চিনিও দিয়েছি। ওই টাইমে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই দেখাতে পারিনি। তো রসটাকে এরকম অবস্থাতেই বন্ধ করে দিয়েছিলাম, কারণ বেশি যদি আবার গাঢ় হয়ে যায় তাহলে ওই রসগুলো আবার মিষ্টির মধ্যে ঠিকমতো ঢুকবে না। তাই ঠিক এই কনসিস্টেন্সিতেই নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে এই যে ছানাটার জল ঝরে একদম শুকনো শুকনোই হয়ে গিয়েছে। এবার এটিকে বেশ ভালো করে একটু মুথে নিয়েছিলাম। আর তাতে আমি সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, ওই 1 চামচ মতো। এতটা ছানাতে ওই 1 চামচ মতো ময়দা দিয়েছিলাম। আর এদিকে আমাকে দেখুন না, ছানার ডো বানাতে বানাতে আমি ওদিকে টুকুস টিনটিনকে দেখছিলাম ওরা সেপ আছে কিনা। সোফাতে লাফালাফি করছিল জানেন। আর এদিকে এই ছানার ডোটিকে আমি একটু ভেজা কাপড় দিয়ে রেস্ট করতে দিয়ে চিনির সিরাটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে প্রায় 500 গ্রামের মতো চিনি নিয়েছি, আর তার সাথে বেশ অনেকটা জল দিয়ে ওটাকে ফুটতে দেবো। চিনির সিরাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ অবধি আমি এবার মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছিলাম। ডোটাকে আবার একটুখানি মুথে নিচ্ছিলাম, কারণ আমার যেন মনে হচ্ছিল যে আর একটু স্মুথ হলে বোধহয় ভালো হতো। জানেন, এই টাইমে এসে আমার রীতিমতো ভয় হচ্ছিল এই মিষ্টিগুলোকে দেখে, কারণ এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। বারবার মনে হচ্ছিল যে এই মিষ্টিগুলো যদি ওই চিনির সিরাতে ফুটতে দিলেই ভেঙে যায় তাহলে আমার এতক্ষণের পরিশ্রম সব জলে যাবে। বাট জানেন, ওরকম কিছুই হয়নি। বেশ সুন্দর মিষ্টিগুলো ফুলেও ছিল আর বেশ স্পঞ্জিও হয়েছিল। এই দেখুন, একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। আমি নিজেও এই পর্যায়ে এসে বেশ অবাকই হয়েছিলাম যে আমি মিষ্টিও বানাতে পারি। আর এই টাইমে সানি এসেও বলছিল যে আমেরিকা না এলে বুঝতেই পারতি না যে তুই মিষ্টিও বানিয়ে ফেলতে পারিস বাড়িতে। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। এই টাইমে আমার যে কি আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো এবারে মিষ্টিগুলোকে এক এক করে তুলে একদম ঠান্ডা জলে দিয়ে দেব। ইউটিউবের একটি ভিডিওতে দেখেছিলাম যে মিষ্টিগুলোকে ঠান্ডা জলে দিলে যদি মিষ্টিগুলো একদম ডুবে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে। আর দেখুন আমার মিষ্টিগুলো একদম ঠান্ডা জলে দিতেই একদমই ডুবে যাচ্ছিল। আর এবার দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো। তো এবার আর কি, মোটামুটি সমস্ত কাজ তো হয়েই গেছে। এবার শুধু মিষ্টিগুলোকে ওই ঠান্ডা জল থেকে তুলে জলটাকে একটুখানি ভালোভাবে চিপে ওগুলোকে রসমালাইয়ের রসটার মধ্যে দিয়ে দেব। ব্যাস আমার রসমালাই রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। আগামীকাল যখন ওখানে যাব তখনই একদম নিয়ে যাব। ততক্ষণে এই রসটা মিষ্টিগুলোর মধ্যে একদম ভালোভাবে ঢুকে যাবে। সে তো ঠিক ছিল, বাট এখনই আমি সানিকে একটা টেস্ট করতে বলেছিলাম। যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম তাই একটু ভয় ভয় ছিল যে ঠিকঠাক হলো কিনা, তাই ওকে বললাম যে এখনই একটা টেস্ট কর। হ্যাঁ সে তো হয়নি, তুই মিষ্টিটা দেখ। তো সানিও টেস্ট করে তাই বলছিল যে মিষ্টিটার ভিতরে রসগুলো এখনো কিছুই ঢোকেনি, বাট মিষ্টিটা খেতে বেশ ভালোই লাগছিল। আসলে এটিকে এরকমভাবে সঙ্গে সঙ্গে না খেয়ে ফ্রিজে এইভাবে 2-3 ঘন্টা রেখে দিতে হবে, তারপরে টেস্ট করলে মিষ্টিটার ঠিকঠাক টেস্ট পাওয়া যাবে। তো চলুন, আমার মিষ্টি টিষ্টি বানানো কমপ্লিট। এখন প্রায় সন্ধ্যা 6:30 মতো বেজে গিয়েছে। এবার টুকুস টিনটিনের জন্য ডিনার রেডি করব, ওদেরকে ডিনার করাবো। এই বুড়িকে দেখেছেন না, এখন বাবার কাছে বসে বসে আদর খাচ্ছে। তো চলুন, ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।